বড় হয়েছি সেটাতে একটা ছাদ আছে এবং ছিল একটি চিলেকোঠার ঘর আছে যেখানে আমরা দুই বোন পড়াশোনা করতাম এবং অনেকটা সময় জীবনের ওখানে কেটেছে। মুক্তি পেয়েছে এবং মানুষ সেটা দেখছেন এবং আমার কাছে ফিডব্যাক আসছে, তাদের ভালো লাগছে। ব্যাঙ্গালোরে, অফকোর্স গোয়ার ইফিতে অনেক ফেস্টিভ্যালে ঘুরে তারপরে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এবং অন্যান্য শহরেও এটি মুক্তি পায়। তাই আমার একজন ভালো অভিনেত্রীর প্রয়োজন। পাওলি একটা ভালো অভিনেত্রী এবং তার যে ফিচার্স, তার যে লুক, সেটাও আমার মনে হয়েছে মিত্রার সাথে একদম যায়। আলাদা করে নারী ক্ষমতায়নে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি হচ্ছে ইকুয়ালিটিতে। নমস্কার, আমি পৃথ্বী। আনকাট আনলকে আরেকটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজকের এই পর্বে আছেন একজন চিত্র পরিচালক যার নাম ইন্দ্রাণী চক্রবর্তী। তার সদ্য মুক্তিপ্রাপ্ত পরিচালনা করা ছবি ছাদ এখন কিন্তু বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে এবং সেটা সাফল্যের সাথেই চলছে। একটুখানি বলে রাখি, এই চলচ্চিত্র কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিন্তু সমালোচক দ্বারা বেশ প্রশংসিত। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘোরার পরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই সিনেমা মুক্তি পেয়েছে এবং সেটা এখন কিন্তু সগৌরবে চলছে। কলকাতা বিভিন্ন প্রেক্ষাগৃহে সেটা সগৌরবে চলছে। আজকের এই পর্বে সেই ছাদের পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী মহাশয়কে আজকে আমরা পেয়ে গেছি। আনকাট আনলকের এই পর্ব আজকে তার সাথে। সুতরাং আর দেরি না করে ফুল স্ক্রিন করে নিন এবং অন্য কোনো ভাবনা মাথা থেকে বের করে দিন। সাথে থাকুন আনকাট আনলককে নিয়ে, আমরা তাকে নিয়ে শীঘ্রই আসছি। ইন্দ্রাণীদিকে আমরা পেয়ে গেছি আনকাট আনলকে। ইন্দ্রাণীদি, তোমাকে আনকাট আনলকে অনেক অনেক স্বাগত। তোমার এই ছাদ, যেটা তুমি সদ্য পরিচালনা করেছো এবং প্রথম মুক্তিপ্রাপ্ত তোমার পরিচালিত সিনেমা, এখন প্রত্যেকটা প্রেক্ষাগৃহে কিন্তু রমরমিয়ে চলছে। তোমাকে কিন্তু আজকে এই জন্যই আনা হয়েছে যে ছাদ নিয়ে আমরা কিছু বলবো। যারা যারা ছাদে আছেন তারাও শুনবেন, যারা যারা ড্রয়িং রুমে আছে তারাও শুনবেন, যারা যারা খেলার মাঠে আছেন তারাও শুনবেন, আর যারা যারা অফিস ফেরত বাড়ি ফিরছেন তারাও কিন্তু শুনবেন। ইন্দ্রাণীদি, তোমাকে আরেকবার স্বাগত। বলো, তোমার এখন কেমন লাগছে বলো। ছাদ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং মানুষ সেটা দেখছেন এবং আমার কাছে ফিডব্যাক আসছে, তাদের ভালো লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে যে আমার প্রথম ছবি, প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবি মানুষকে ছুঁতে পারছে কোথাও, সেটা তো খুবই আনন্দের একটা বিষয়। এবং এই ছাদ তো অনেক বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরেছে, তারপরে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই যে সমালোচক দ্বারা প্রশংসিত, সেটা তোমাকে কিরমভাবে অনুভূতি দিয়েছে? ছাদ অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেছে। এটি প্রথমে টরেন্টোতে এটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়, টরেন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়াতে। তারপরে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটার ইন্ডিয়ান প্রিমিয়ার হয় এবং এটা একটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়। তারপরে ঢাকায় দেখানো হয়, লন্ডনে, স্টুটগার্টে, মেলবার্নে, শ্রীলঙ্কার জাফনায়, আমাদের ব্যাঙ্গালোরে, অফকোর্স গোয়ার ইফিতে অনেক ফেস্টিভ্যালে ঘুরে তারপরে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এবং অন্যান্য শহরেও এটি মুক্তি পায়। এবং হ্যাঁ, ক্রিটিক্সরাও অনেক প্রশংসা করেছে। যেমন সম্প্রতি সোমা চ্যাটার্জি খুব প্রবীণ একজন চলচ্চিত্র সমালোচক এবং লেখিকা, তিনি আমার ছবি নিয়ে লিখেছেন এবং অন্যান্য অনেক পত্রিকায়ও লেখা হয়েছে। তো কোথাও মনে হচ্ছে একটু হয়তো কিছু কোথাও মানুষের মনকে ছুঁতে পেরেছি। তো সেই অনুভূতিটা খুব সুন্দর আর কি। সিনেমাটির নাম হচ্ছে ছাদ এবং এর থেকে বোঝা যাচ্ছে যে এই ছাদকে কেন্দ্র করেই বিষয়বস্তুটা। এই যে ছাদের যে তুমি বিষয়বস্তুটা তুমি পরিকল্পনা করেছিলে, সেটা কি তোমাকে শৈশবের বা তোমার আগের কোনো অভিজ্ঞতা থেকে কি কাজে লেগেছে? আমার নিজের একটা বাড়ি আছে, মানে বাড়ি ছিল বা আছে এখনও, ছোটোবেলার যেখানে বড় হয়েছি, সেটাতে একটা ছাদ আছে এবং ছিল একটি চিলেকোঠার ঘর আছে যেখানে আমরা দুই বোন পড়াশোনা করতাম এবং অনেকটা সময় জীবনের ওখানে কেটেছে। তো ফলে ছাদটা আমার নিজস্ব একটা খুব প্রিয় জায়গা এবং বড় হতে বুঝেছি যে ওই ছাদটা নিজের সাথে বোঝাপড়া করার জন্যে কত একটা প্রয়োজনীয় জায়গা। যখন সেই ছাদটা ছিল না কোনো একটা সময়, তখন বুঝেছি যে নিজের সাথে বোঝাপড়া করার খুব অসুবিধে হচ্ছে। সামান্য বিষয় হয়তো বিচলিত হয়ে পড়ছি, ব্যাপারটাকে আমি সামলে নিতে অতটা পারছি না। সেই সময়তেই তখন থেকেই ভাবছি যে এই বিষয়টা নিয়ে একটা চিত্রনাট্য লিখব এবং লেখা শুরুও করি, যে আমার মতো এমন আরও মানুষ আছেন যাদের এই একটা ফাঁকা জায়গার, নিজস্ব একটা জায়গার প্রয়োজন এবং সেই জায়গাটা না থাকলে তখন একটা ক্রাইসিস তৈরি হয়। এবং সেই ভাবনা থেকেই ছাদের চিত্রনাট্যটা লেখা।
খানিকটা নিজের জীবনের অভিজ্ঞতা, খানিকটা আশপাশ থেকে দেখে এবং খানিকটা কল্পনার আশ্রয় নিয়ে যেমন করে মানুষ লেখে তেমন করেই এই ছবির চিত্রনাট্য লেখা। ছাদের মুখ্য চরিত্রে তো আছে মিত্রা, পাওলিদাম যে চরিত্রটিতে অভিনয় করেছে, তোমার মধ্যেও কি মিত্রাটা বিরাজ করতো কোনো এক সময়? খানিকটা তো করতো, আমি অস্বীকার করব না। নিজের থেকেই তো উৎসাহটা পাওয়া, তারপরে খানিকটা কল্পনাও আছে। সব যে একদম হুবহু তাই তা নয়, কিন্তু খানিকটা তো আছেই। এটা কি অ্যাডাপ্টেশন বলা চলে? অ্যাডাপ্টেশন না, কারণ কোনো কোনো লেখা গল্প বা লেখা ঘটনা তো নয়, এটা জীবন থেকে ইন্সপিরেশন বলতে পারো। এটা তো শুনে নিলাম ছাদের গল্পটা, এরপর ছাদের চিত্রনাট্যও লেখা হয়ে গেল, তারপর তোমার শুরু হলো কাস্টিং। এই কাস্টিংয়ে যে পাউলিকে ভাবলে, তারপর আমাদের রাহুলকে ভাবলে, রাজনন্দিনীকে ভাবলে, সেই ভাবনাগুলো কিভাবে ভাবলে যে এই চরিত্রগুলো এদের দ্বারাই ভালো ফুটে উঠবে? দেখুন, মিত্রার চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট এই ছবিটাতে এবং অনেকটা স্ক্রিন টাইম তার, ফলে খুব ভালো একজন অভিনেত্রী না হলে গোটা ছবিটা নিজের কাঁধে নিয়ে বওয়াটা খুব মুশকিল। তাই আমার একজন ভালো অভিনেত্রীর প্রয়োজন। পাওলি একটা ভালো অভিনেত্রী এবং তার যে ফিচার্স, তার যে লুক, সেটাও আমার মনে হয়েছে মিত্রার সাথে একদম যায়। তো ফলে শুরু থেকে পাওলির কথাই ভেবেছি এবং রাহুলের কথাও তাই। রাহুলেরও আমার মনে হয়েছে যে তার ফিচার্স এবং তার যে অ্যাক্টিং স্কিল, সেটা আমার যে চরিত্রটা আছে সজল, তার সাথে যাবে। রাজনন্দিনীর কথা প্রথমে ভাবিনি, কিন্তু আমি যেরকম চাইছিলাম, যেরকম একটা প্রাণোচ্ছল একটা চরিত্র, একটা প্রাণোচ্ছল অল্প বয়সী মেয়ে, সেটা রাজনন্দিনীর মধ্যে পেয়ে গেলাম। সেজন্যে রাজনন্দিনীও আমার পছন্দ হলো। তো এইভাবেই পাওলিকে প্রথম থেকেই ছিল, রাহুলকেও প্রথম থেকে ছিল, তারপরে আস্তে আস্তে আমার চরিত্রের সঙ্গে খাপে খাপ মিলছে বলে বাকি চরিত্ররাও, বাকি অভিনেতা অভিনেত্রীরাও চলে আসলো আর। পাউলিকে যখন প্রথম প্রস্তাবটা দিলে বা প্রথম চিত্রনাট্যটা শোনালে বা ভাবনাটার কথা বললে, তখন ওর প্রতিক্রিয়া কেমন ছিল? পাউলির নিজেরও ছাদটা খুব একটা পছন্দের জায়গা, ফলে আমায় যে খুব পারসিউ করতে হয়েছে তা না। ও খানিকটা চিত্রনাট্য শুনে এবং খানিকটা কনসেপ্টটা শুনেই অনেকটা রাজি হয়ে গেছে আর কি। তো ফলে হ্যাঁ, একদমই দুজনেরই খুব একটা ওই জায়গাটা খুব একটা কমন হয়ে গেছে। তো ফলে সেটাতে সুবিধেই হয়েছে। তোমার সিনেমাটা সেখানে তো একটা নারী ক্ষমতায়নেরও সুপ্ত একটা কথা বলছে, তো নারী ক্ষমতায়ন সম্পর্কে তোমার বক্তব্য কী? তোমার কাছে নারী ক্ষমতায়নের সংজ্ঞাটা ঠিক কী? দেখো, নারী ক্ষমতায়ন নিয়ে আলাদা করে আমি কোনো কথা বলতে চাই না। মানুষকে যদি আমরা স্ট্রং, শক্তিশালী করতে পারি, তাহলে নারী পুরুষ নির্বিশেষে যেই হোক, তারা যদি মানুষ ইন জেনারেল যদি সে স্ট্রং হয়, তাহলে সমাজও এগিয়ে যাবে। তো শুধু নারীকে এম্পাওয়ার করে বা নারীর ক্ষমতায়নে সমাজকে এগোনো যাবে না, আবার পুরুষদের ক্ষমতায়নে তো এগোনো যাবেই না। তো ফলে এইটা আমি আলাদা করে নারী ক্ষমতায়নে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হচ্ছে ইকুয়ালিটিতে, যে দুজনেরই, নারী পুরুষ নির্বিশেষে দুজনেরই সমান সুযোগ থাকবে সমাজে, এবং সেই সুযোগটা যাতে একজনের বেশি একজনের কম না হয়, সমান সুযোগ থাকবে, তারপরে মানুষ লড়ে নেবে, কিন্তু সুযোগটা দিতে হবে দুজনকে। এই জায়গায় আমি বিশ্বাস করি। আলাদা করে ক্ষমতায়ন ওভাবে করা যাবে না, দুজনকে সুযোগটা প্রোভাইড করতে হবে সোসাইটিকে, এবং তারপরে নারী পুরুষ তারা লড়ে নেবে, নিজের জায়গা করে নেবে। এখন সমাজে যেরকম একটা বিভাজন চলছে, নারী একদিকে পুরুষ একদিকে, সেই বিভাজনে তুমি বিশ্বাসী নও? নারী পুরুষের মধ্যে ভেদ তো আছে, বায়োলজিক্যাল কারণেই তাদের ভেদ আছে, এবং সেটাকে স্বীকার করে নেওয়াটা সুন্দর, তার মধ্যে কোনো মলিনতা নেই। কিন্তু আমি যেটা বললাম, যে সম্মানটা সবারই এক হওয়া উচিত, রেসপেক্ট যেটাকে বলি, রেসপেক্ট দুজনেরই একই রকম থাকবে সমাজে, এবং সুযোগটাও সমাজ ওরকমভাবে একচোখামি করবে না। এই জায়গাতেই বোধহয় আমাদের পৌঁছানোর চেষ্টা আর কি। দর্শকদের থেকে তুমি কি প্রতিক্রিয়া পাচ্ছ? দর্শকদের থেকে আমি খুবই আশাব্যঞ্জক প্রতিক্রিয়া পাচ্ছি। যেরকম যেই ভাবনা নিয়ে আমি ছবিটা বানিয়েছিলাম, আমার একটা ভয় ছিল যে সেই ভাবনাটাই ছবির মধ্যে থেকে ফুটে উঠছে কিনা, নিজে তো বোঝা যায় না সবসময়। কিন্তু এখন যখন প্রতিক্রিয়া পাচ্ছি বা ফেস্টিভ্যালেও যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমি দেখেছি যে নারী পুরুষ নির্বিশেষে ছবিটার সাথে কোথাও কানেক্ট করতে পারছেন। প্রতিটা মানুষের যে নিজস্ব একটা স্পেসের প্রয়োজন, সেটা তারা অনুভব করছেন, এবং সেটা তারা স্বীকৃতি দিচ্ছেন ব্যাপারটাকে, যে হ্যাঁ,
প্রতিটা মানুষেরই নিজের একটু জায়গার বোধহয় প্রয়োজন, যেখানে সে নিজের সাথে সম্পর্কটা স্থাপন করবে, এবং এই জায়গাটা কোথাও মানুষকে টাচ করছে। এবং অনেক, বিশেষ করে মেয়েরা বলছে যে তাদের জীবনটা অনেকটা দেখতে পেয়েছে, এবং পুরুষরাও এটা স্বীকার করছে যে তাদেরও এই ক্রাইসিসটা হয়, এই যে একটা নিজের স্পেসের ক্রাইসিসটা। তো সেখানে আমার মনে হচ্ছে যে কোথাও যেন আমি যেইভাবে ছুতে চাইছিলাম মানুষকে আমার ছবিটা দিয়ে, সেইভাবে ছুতে পারছি। তোমার এই সিনেমাটা তাদের সমাধানের একটা মাধ্যম। সমাধানের তো কোনো মাধ্যম অত সহজে আসে না। ছবিটার কোনো ছবির এতখানি দায়িত্ব নিতে পারে কিনা জানি না, তবে একটা আমার যেটা মানে ইচ্ছে ছিল যে এটা নিয়ে একটা আলোচনা হোক, একটা চিন্তা আসুক, যে আমাদের কাছ থেকে নিজস্ব স্পেসগুলো হারিয়ে যাচ্ছে, খোলা আকাশগুলো চলে যাচ্ছে। আমরা সব এখন অ্যাপার্টমেন্ট কালচারে, আমাদের একটুখানি এক বারান্দাও সবার নেই। এই যে আমরা একটা ছোট্ট ছোট্ট খুপড়ির মধ্যে মানে বাঁধা পড়ে থাকছি, তাতে আমাদের মনগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা নিজেকে সামান্য কিছুতে ভীষণ বিচলিত হয়ে যাচ্ছি। তো এইটা হয়তো, এই ফাঁকা জায়গাটা পেলে হয়তো নিজেকে সামলে নেওয়া, এত কথায় কথায় বিচলিত না হওয়া, এত ইনটলারেন্ট না হওয়া, এটা বোধহয় একটু সহজ হবে। সেই নিয়ে একটা আলোচনা হোক, একটা কনসার্ন রেজড হোক, এটাই আমার ছবির মাধ্যমে ইচ্ছে ছিল। মানে কোনো সমাধান হয়তো রাতারাতি বেরোবে না, কিন্তু চিন্তা ভাবনাটা থাকলে, ধরুন আজকে আমার একটা গাছ কাটলে হয়তো একটু সুবিধে হচ্ছে, জানলাটা কম ব্লক হচ্ছে, কিন্তু আমি গাছটা কাটলাম না, যে না ওইখানে একটু হাওয়াটা আমার আসে, সেটা একটু থাক, প্রকৃতির একটু ছোঁয়া পাই। মানে এই জায়গাগুলো নিজেরা যদি যেইটুকু করতে পারি, মানে মানে আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা যদি আমি ছুঁড়ে দিতে পারি, হয়তো এইভাবে ছোট ছোট করে উত্তর চলে আসতে পারে আর কি। বা আমাদের পাড়ায় একটা গাছ কাটা হলে সবাই মিলে তার বিরোধিতা করলাম। একটা মাঠে যদি কোনো কনস্ট্রাকশন হলো, তাহলে সেখানে গিয়ে মাঠটাকে বাঁচানোর চেষ্টা করলাম। মানে খোলা জায়গার প্রয়োজনটা বুঝতে পারলে তো কিছুভাবেই যদি কোনো সলিউশন খুঁজে আসে, এটা সেটারই বার্তা খানিকটা, মানে ওভাবে কনসার্ন, ওরমভাবে তো বার্তা দেওয়া যায় না, কিন্তু মানুষের মনে যদি এই চিন্তাটা একটু আনা যায় আর কি, যে নিজের স্পেস, খোলা জায়গা, এইটুকু যদি বাঁচিয়ে রাখা যায়। তো তোমার ছেলে কি বলছে সিনেমাটা দেখে? ছেলে তো আগেই দেখেছে, এবং ছেলে ছোট একটা রোলও করেছে। তো তার প্রথম প্রতিক্রিয়া ছিল যখন শুটিং দেখতে আসে, যে এত লোক নিয়ে শুটিং হয়, তাহলে মার ছবি বলে কেন আর কি। মানে এত মানুষ লাগে শ্যুট করতে, তাহলে মা আর কী করে? মা তো কিছুই করে না, মা তো বসে বসে খালি একে ওকে তাকে নির্দেশ দেয়, হ্যাঁ অর্ডার দেয়। তো সেইটা আমার একসময় মনে হয়েছিল ঠিকই বলছে, মানে একটা ছবি তো একটা একার কাজ নয়, একটা টিম এফর্ট। সো আমি সবসময় মনে করি যে আমার যে টিম আমি পেয়েছি, আমার সিনেমাটোগ্রাফার শুভদীপ, এডিটর অমিতাভদা, অনুপদা ছিলেন সাউন্ডে, উনি নেই আজকে আর। তো এই যে ইউনিট বা আমাদের যে লাইন প্রডিউসার বা আমার অ্যাসিস্ট্যান্টরা যারা ছিলেন, সবাই মানে এত করেছে আমার ছবিটার জন্য, তো কোথাও তাদেরও ছবি আর কি। তুমি যে ভাবনা থেকে বা যে প্রত্যাশা নিয়ে সিনেমাটা প্রথম দিন থেকে শুরু করেছিলে, আজকে মুক্তি পাওয়ার পরেও তার কতটা মিলল, কতটা ফাঁক থেকে গেল? বলবো যে অনেকটাই মিলল, মানে ইন দ্য সেন্স যে ছবি হয়ে যাওয়ার পরে তো মনে হয় যে এটা আরেকটু এরকম করলে আরেকটু ভালো হতো, সেসব তো থেকে গেছে, কিন্তু মোটের ওপর যেটা বলতে চেয়েছি সেটা বলতে পেরেছি, এবং মানুষ যেটা বলতে চেয়েছি মানুষ সেটাই গ্রহণ করেছেন। তো সেখানে আমার একটা তৃপ্তি আছে, যে আরও হয়তো ত্রুটি রয়ে গেছে যেটা আমি ঠিক করতে পারতাম, পরের ছবির সময় আরও বেশি সচেতন হব, কিন্তু যেটা বলতে চেয়েছিলাম সেটা কোথাও বলতে পেরেছি এবং মানুষ সেটা গ্রহণ করেছে। পরবর্তী ছবি বানানোর জন্য চাপটা কি আরও বেড়ে গেল? চাপ তো ছবি বানানোর থেকেই যায়, মানে ছবি বানানোটা ইটসেলফ ইজ একটা পাওয়া আমার কাছে আর কি। ছবিটা বানাতে পারছি সেটাই একটা দারুণ ব্যাপার আর কি। তো ফলে যতক্ষণ না বানাতে পারছি ততক্ষণ চাপ। হ্যাঁ, তুমি যে বলছো স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চাপ, সেটা আমি আসলে বিশ্বাস করি যে আমি আমার 100% দেব সবসময়, তারপরে সেটা যেখানে পৌঁছবে, আগেরটার মতন হলো কি আগেরটার থেকে ভালো হলো, সেটা যা হবে হবে, কিন্তু আমি আমারটা দেব ম্যাক্সিমামটা আর কি। তো সেইটাই আমি করতে পারি এবং সেটাই আমি করব যতদিন কাজ করতে সুযোগ পাবো আর। পরবর্তী পরিকল্পনা কি কি রয়েছে? পরবর্তী পরিকল্পনা তো অনেক রয়েছে, কিন্তু সেই একটাই সমস্যা যে একটা প্রযোজক পাওয়া।
প্রযোজক পেলেই কাজ শুরু করতে পারি, স্ক্রিপ্টও ওটাও রেডি একটা আছে। খুব বড় চাপ। খুব বড় চাপ, খুব বড় কাজ। ছবিটা তৈরি করতে সবথেকে বড় কাজ হচ্ছে প্রযোজক পাওয়ার। সেইটা তাকে রাজি পেলে, করানো। হ্যাঁ, সেইটা পেলেই পরবর্তী কাজ শুরু করতে পারি। তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও, যারা এখনো দেখেনি এবং এই ইন্টারভিউটা যারা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমার তো এখন একটাই কথা বলার, যে যারা দেখেননি ছবিটা গিয়ে দেখুন। আমার বিশ্বাস যে একেবারে হতাশ হবেন না। এক একজন মানুষকে হয়তো এক একভাবে সেটা স্পর্শ করবে, কিন্তু একেবারে হতাশ হয়ে আসবেন না, এইটুকু বিশ্বাস রাখি। তো দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যস্ত সময় থেকে আনকাট আনলকের জন্য এরকম একটা সময় বের করে আমাদেরকে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমার এই ছাদ যাতে আরও 50 দিন 100 দিন আরও বেশি চলুক সেই কামনাই করছি, এবং সেই শুভেচ্ছাও তোমাকে জানাচ্ছি। ধন্যবাদ। আনকাট আনলককে আমারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আবার তোমাকে নিশ্চয়ই পাবো এই আশা রেখে আজকে তাহলে শেষ করি। নমস্কার।